অপয়া মুখ পুড়ে দিলি তো সকাল সকাল ক্ষতি করে। এই তুই কি চাস বলতো? সব তো খেয়েছিস। জন্ম নিতেই মাকে খেলি, তারপর দাদিকে। এখন কি সংসারটাও খেয়ে শান্ত হবি? এইভাবে চলতে থাকলে সে সময় দূরে নেই যখন আমাদের ভিক্ষের থালি নিয়ে রাস্তায় বসতে হবে। তুই তো আর মরবি না, আমাদেরই মরতে হবে। তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর চেহারা আমায় দেখাবি, নাকি এইগুলো পরিষ্কার করবি? আমার হয়েছে যত জ্বালা, যত সব। ঝাঁঝালো কর্কশ গলায় নূরের সৎমা রুবিনা বেগম কথাগুলো বলে চলে গেল। নূর কালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে এতক্ষণ তার সৎমায়ের কথাগুলো শুনছিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কারণ রুবিনা বেগম শুধু মুখের তীর মেরে ক্ষান্ত হননি, সেই সাথে গালেও একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, যেটা সে প্রায়ই করে, মাঝে মাঝে এর চেয়ে বেশিও করে। রুবিনা বেগম চলে যাওয়ার পর নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে পড়ে থাকা ভাঙা চায়ের কাপের টুকরোগুলো তুলে পরিষ্কার করতে থাকে। এই কাপটি হাত থেকে পড়ে ভেঙে গেছে, আর এই সামান্য কারণে তার সৎমা তাকে চড় মেরে এতগুলো কথা শুনিয়ে গেলেন। যদিও এতে নূরের কোনো দোষ ছিল না। নূর যখন চা নিয়ে যাচ্ছিল তখন হঠাৎই ওর ছোট ভাই রবি পেছন থেকে এসে ওকে ভাও বলে। আকস্মিক এমন হওয়ায় নূর তাল সামলাতে না পেরে হাত থেকে গরম চা ভর্তি কাপটা নিচে পড়ে যায়। এতে কিছু চা ওর পায়ের ওপরেও পড়ে, কিন্তু তাতে কি যায় আসে এই বাড়ির কারোর? ওটা দেখার কারোর টাইম নেই। ওর চেয়েও বেশি মূল্যবান এই কাপ, আর সেই কারণেই রুবিনা বেগম তার মহামূল্যবান বাণী শুনিয়ে গেলেন। নূর কাপের টুকরোগুলো উঠিয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলল। টুকরোগুলো ময়লার ঝুড়িতে ফেলে পেছনে ফিরতেই দেখল ওর ছোট ভাই রবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চেহারায় অপরাধ বোধ। নূর মাথাটা একটু নিচের দিকে ঝুঁকিয়ে রবির কাঁধ ধরে এক হাত দিয়ে রবির থুতনি ধরে উঁচু করে বলল, কি হয়েছে ভাই? এমন প্যাঁচার মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? আমার জন্য মা তোমাকে মারলো, আবার বকলো। তুমি বললে না কেন যে আমার জন্য সব হয়েছে? আবার আমাকেও বলতে দিলে না, ইশারায় না করলে। বললে তো আর তোমাকে বকা খেতে হতো না। নূর একটা ফেক মুচকি হাসি দিয়ে বলল, আর এইসব কিছু না, এগুলো তো রোজই হয়। এসব আমার সয়ে গেছে। আর তুই মন খারাপ করিস না। মা বাবারা যেমন সন্তানদের ভালোবাসে, তেমন কোনো ভুল পেলে তাদের শাসন করার অধিকারও আছে, বুঝলি? এখন মন খারাপ করিস না, কেমন? তুই মন খারাপ করে থাকলে আমার একদম ভাল লাগে না, তুই জানিস না? যত যাই বলো না কেন আপু, ওই ঘসেটি বেগম আমার মা হলেও ওই মহিলাকে আমার একদমই পছন্দ না। এসব কি কথা রবি? উনি তোমার মা, আর গুরুজনদের নিয়ে এসব বলতে নেই। গুরুজন না ছাই। আমাকে খালি ওই নিনাকে পটিয়ে গার্লফ্রেন্ড বানাতে দাও, তারপর বিয়ে করে এই বাড়িতে আসলেই ব্যাস ঘসেটি বেগমের দিন শেষ। তারপর বুঝবে কত দুধে কত হরলিক্স। রবির কথা শুনে তো নূর থ হয়ে গেছে। ক্লাস 5-এ পড়া ছেলের মুখে এমন কথা শুনে বিস্ময়ে কাঠি উঠে গেছে। কোনো রকমে কাশি থামিয়ে বলল, এসব কি বলছিস ভাই? আরে ঠিকই বলছি আপু, তুমি ওই নিনাকে চিনো না? 1 নম্বরের জগরাটে। ওকে দেখে ডাইনি কটকটিও ভয় পেয়ে বনবাসে চলে যাবে। তাহলে ভাবো এই মহিলার কি অবস্থা করবে। আমার তো ভেবেই সেই মজা লাগছে। নূর হালকা ধমকের সুরে বলল, রবি, তুমি এখন অনেক ছোট, মাত্র 11 বছর বয়স। এসব কথা বলা একদম ঠিক না। তুমি যাও তো, পড়তে বসো। রবি আর কিছু না বলে চলে গেল ওখান থেকে। নূর আবার কিচেনে গিয়ে চুলায় আবার চায়ের পানি তুলে দিল। নূর ভালো করেই জানে রবি এসব কথা ওকে বলেছে ওর মন ভালো করার জন্য, কিন্তু ওকে কিভাবে বোঝাবে যে নূরের কাছে এইসব এখন ভাত মাছ, এগুলো আর ওর গায়ে লাগে না। এই সব কিছুর অভ্যাস হয়ে গেছে, হবেই বা না কেন। এগুলো তো আর নতুন নয়, 6 বছর বয়স থেকে এইসব সয়ে আসছে ও। নূর ভাবছে, ছোট মা তো ঠিকই বলেছে, আমি আসলেই একটা অপয়া। তা না হলে কি আমার সঙ্গে এসব হয়? জন্ম নিতেই মা আমাকে একলা করে চলে গেল। বাবাও আমাকে দেখতে পারে না। আর সবার মতো সেও মনে করে আমার জন্যই মা মারা গেছে। আমাকে দেখলেই তার রাগ লাগে, এজন্য আমিও ভয়ে তার সামনে যাই না। একমাত্র দাদিই ছিল যে আমাকে ভালোবাসতো, আমাকে আদর করত। আমি তার কাছেই বড় হয়েছি, কিন্তু সেই সুখও আমার কপালে বেশি দিন টিকলো না। 6 বছর বয়সে দাদিও আমাকে একা করে চলে গেল, আর সেদিন থেকে শুরু হলো আমার এই দুর্বিষহ জীবন।
শুনেছি মা মারা যাবার পর 3 মাস পর দাদি আমার কথা ভেবে বাবাকে আবার বিয়ে করান। কিন্তু দাদি কি আর জানতো যার ভালোর জন্য এটা করেছে সবচেয়ে বেশি কষ্ট সেই পাবে। দাদি যতদিন বেঁচে ছিল ততদিন সব ঠিকই ছিল। ছোট মা আমাকে আদর স্নেহ করত, আমিও তাকে নিজের মতো মায়ের মতোই ভালোবাসতাম, কারণ আমার জন্মের পর তাকে মায়ের রূপেই দেখেছিলাম। বাবা মাকে দেখতে না পারলেও কখনো বকা দিত না, শুধু আমাকে তার সামনে যেতে মানা করত। যদিও বাবা ব্যবসার কাজে বেশিরভাগ দিনে বাইরেই থাকে, তাই আমারও তেমন সমস্যা হতো না। কিন্তু যেদিন থেকে দাদি মারা যায় সেদিন থেকে ছোট মায়ের ব্যবহারে পরিবর্তন শুরু হয়। আমাকে আর আগের মতো ভালোবাসতো না, আদর করতো না, বরং আমি কাছে গেলেই ধমকানো আর মারা শুরু করলো। ধীরে ধীরে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো শুরু করলো। আমি অনেক কান্না করতাম, কিন্তু কিচ্ছু বলতে পারতাম না বলেই ছোট মা মারতো। বাবার কাছেও বলার উপায় ছিল না, কারণ বাবা তো আমাকে এমনিতেই দেখতে পারতো না। তার ওপর ছোট মা আমাকে হুমকি দিত, বাবাকে যদি কিছু বলি তাহলে আমাকে আরও মারবে। আমিও ভয় কিছু বলতাম না। বাবা মাকে তার বাড়ি থেকে নিয়ে এসে পালিয়ে বিয়ে করেছিল, তাই নানা আর মামা মায়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করেন। এ কারণে নানা বাড়িরও কোনো আশা ছিল না। এভাবেই দিন যেতে থাকে। প্রথম প্রথম খুব কষ্ট হতো, একা একা কান্না করতাম। ধীরে ধীরে এসব অভ্যাসে পরিণত হয়ে যায়, আর আমিও বুঝে যাই যে এটাই আমার জীবন, এভাবেই আমাকে বাঁচতে হবে। হঠাৎই পায়ে ঠান্ডা কিছু অনুভব হওয়ায় নূরের ভাবনায় ছেদ পড়ে। নিচে চেয়ে দেখে রবি পায়ে বরফ ঘষছে। নূর নিচু হয়ে রবিকে বলল। কি করছিস ভাই? রবি বরফ ঘষতে ঘষতে বলল, যেটা তুমি কখনোই করবে না। নিজের খেয়াল তো তোমার কখনো হয় না। দেখো কত লাল হয়ে গেছে, নিশ্চয়ই জ্বালা করছে। সেদিকে তো তোমার খেয়ালই নেই, তুমি আসো কাজ নিয়ে পড়ে। রবির কথা শুনে নূরের চোখের কোণে না চাইতেও পানি চলে এলো। এই একটি ব্যক্তি আছে যে ওকে এই পরিবারের সদস্য মনে করে, আর সবার জন্য নূর একজন কাজের লোকের চেয়ে বেশি কিছু না, হয়তো তার চেয়েও অধম। নূর মাথাটা একটু অন্যদিকে ঘুরিয়ে চোখের পানি মুছে নিয়ে রবিকে বলল, আরে এটা তো কিচ্ছু না, সামান্য ব্যাপার, এমনিতেই ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। দেখি তোর তো স্কুল আছে, যা রেডি হয়ে নে, আমি তোর জন্য চকলেট মিল্কশেক বানাচ্ছি। রবি বলল, তোমার তো আজকে ভার্সিটির প্রথম দিন, তুমি যাবে না? নূর মাথা নাড়িয়ে বোঝালো সে যাবে। রবি খুশি হয়ে বলল, ইয়ে, আপু আজকে তোমার অনেক মজা হবে তাই না? নতুন ভার্সিটিতে যাবা, ঠিক আছে, আমিও এখন রেডি হয়ে আসছি, আমি আর তুমি একসাথে বের হব। কথাগুলো বলতে বলতে রবি চলে গেল। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে চায়ের পাতিল থেকে কাপে চা ঢেলে রান্নাঘর থেকে বের হলো। রিপার রুমে এসে চায়ের কাপটা বেডের পাশে ছোট টেবিলটায় রাখলো। রুমে কোনো কিছুর শব্দ পেয়ে রিপা তার ফেস প্যাক লাগানো মুখে চোখের ওপর থেকে শশা স্লাইস সরিয়ে দেখলো নূর চায়ের কাপ রাখছে। মুখে বিরক্তির ছাপ নিয়ে রিপা নূরকে বলল, এই, তোকে না কতবার বলেছি সকাল সকাল তোরই অপয়া চেহারা আমায় দেখাবি না, আমার ঘুম থেকে ওঠার আগে চা রেখে যাবি। নূর মাথা নিচু করে বলল, সরি আপু, আমি আগেই দিয়ে যেতাম, আসলে চাটা আনার সময় আমার হাত থেকে পড়ে গেছে, তাই আবার নতুন করে বানিয়ে আনতে সময় লেগে গেল। আর কখনো এমন হবে না। ঠিক আছে ঠিক আছে, যা, এখন সকাল সকাল তোর চেহারা দেখলাম, না জানি দিনটা কেমন যাবে। নূর আর কিছু না বলে চলে গেল ওখান থেকে। রিপা রুবিনা বেগমের আগের ঘরের সন্তান। বিয়ের পরে রুবিনা বেগমের সাথে সেও এই বাড়িতে থাকে, এবং সেও রুবিনা বেগমের মতো নূরকে অপমান করার কোনো চান্সও মিস করে না। সব কাজ শেষ করে নূর নিজের রুমে আসে রেডি হতে। আজ তার জীবনে একটা বিশেষ দিন। আজ নূরের ভার্সিটির প্রথম দিন। এত কিছুর পরেও নূর কখনো তার লেখাপড়া বাদ দেয়নি। অবশ্য এই জন্য ওকে অনেক কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে। নূর যাতে পড়ালেখা না করতে পারে সেই জন্য রুবিনা বেগম কম চেষ্টা করেননি, এবং এখনও করেন। সারাদিন কাজ করাতো যাতে পড়তে না পারে। নূর সারাদিন কাজ করে রাতে যেইটুকু সময় পেত ওই সময়টাতেই পড়তো। নূরের অন্য কিছুর কমতি থাকলেও আল্লাহ পাক ওকে মেধা ভরপুর দিয়েছে, এই জন্য অল্পতেই নূর সব পেরে যেত। ও কখনো প্রাইভেট পড়তো না, তারপরও সবসময় প্রথম স্থানে থাকতো।
এই জন্য রুবিনা বেগম আর রিপা হিংসায় জ্বলে পুড়ে মরত। অবশ্য নূরের লেখাপড়ার পেছনে আরও একজন মানুষের হাত আছে, সে হলো নূরের চাচা শরীফ হক। নূরের বাবারা দুই ভাই, নূরের বাবার নাম জরিফ হক আর চাচা শরীফ হক। শরীফ হক নূরের স্কুলের টিচার ছিলেন, সেই সুবাদে শরীফ হক নূরকে পড়ালেখায় অনেক হেল্প করতেন। আগে সবাই একসাথে থাকতো, পরে নূরের চাচা আলাদা বাড়ি করে ওইখানেই তার পরিবার নিয়ে থাকে। শরীফ হকের নিজের কোনো মেয়ে নেই, শুধু একটা ছেলে, তাই সে নূরকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। সে তো নূরকে নিজের বাড়িতে রাখতে চেয়েছিল, কিন্তু নূরের চাচি এতে নারাজ। সেও নূরকে বাড়ির সবার মতন অপয়া মনে করে। নূরের এইচএসসি পরীক্ষার পর রুবিনা বেগম নূরের পড়াশোনাও প্রায় বন্ধই করে দিয়েছিল। তখন নূর তার চাচার কাছে অনেক কান্নাকাটি করে। তখন শরীফ হক নূরের বাবার সাথে কথা বলে আর নূরের পড়ালেখার কন্টিনিউ করানোর জন্য রিকোয়েস্ট করে। নূরের বাবাও রাজি হয়ে যায়। নূর অনেক ভালো একটা ভার্সিটিতে চান্স পায়। নূর আলমারি খুলে দেখে সব জামাই পুরনো। আজ প্রথম ভার্সিটিতে যাবে, সেখানে সবাই কত দামি দামি জামা কাপড় পরবে, অথচ তার কাছে একটা ভালো জামা নেই পরে যাওয়ার জন্য। নূর মনে মনে বলে, পরার সুযোগ পাচ্ছি এই তো অনেক, জামা কাপড় দিয়ে কি হবে। আর কিছু না ভেবে ওইখান থেকে একটা জামা নিয়ে ফ্রেশ হতে যায়। নূর যে রুমটিতে থাকে সেটা এই বাসার সবচেয়ে ছোট রুম। রুমটাতে শুধু একটা খাট আর একটা পুরনো আলমারি আছে। নূর ফ্রেশ হয়ে এসে দেয়ালে টাঙানো ছোট আয়নাটির সামনে এসে চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়ে বেনুনি করে নেয়। তারপর ওড়নাটা মাথায় দিয়ে দিল। ব্যাস হয়ে গেল নূরের রেডি হওয়া। নূরের শারীরিক সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে নূর সুন্দর, এক কথায় ভয়ঙ্কর সুন্দর। তবে এই সৌন্দর্য সচরাচর সবার চোখে পড়বে না। বছরের পর বছর অযত্ন, অবহেলা আর বিষণ্ণতার কারণে নূরের সৌন্দর্য সহজে কারোর সামনে ধরা পড়ে না। তবে যার সত্যিকারের সৌন্দর্য দেখার চোখ আছে, সেই কেবল দেখতে পাবে নূরের নিষ্পাপ চেহারায় ওই পবিত্রতা, যেখানে নেই কোনো কৃত্রিমতার ছায়া, আছে শুধু ভরপুর মায়া। দেখতে পাবে ওই টানা ডাগর ডাগর দুটো চোখ, যে চোখে আছে সমুদ্র সমান গভীরতা। নূর ড্রয়িং রুমে এসে খাবার টেবিলে যেয়ে দেখলো এটো থালাবাটি এলোমেলো হয়ে আছে খাবার জন্য। একটা শুকনো রুটি ছাড়া আর কিছুই নেই। নূর ভালো করেই জানে এইসব রুবিনা বেগমের কাজ, নূরের পড়াশুনো বন্ধ করার জন্য। এই রকম অনেক পন্থা সে অবলম্বন করে থাকে। নূর টেবিলের সব কিছু পরিষ্কার করে রাখে, তারপর শেষমেশ ওই শুকনো রুটিটাই খেয়ে পানি খেয়ে নেয়, কারণ বাইরে যেয়ে খাওয়ার মতো টাকা ওর কাছে নেই। নূর রবিকে ডাকে একসাথে বের হওয়ার জন্য। সামনে এগোতেই নূর দেখে ওর চাচা শরীফ হক বসে আছে সোফায়। মুচকি এসে নূর বলল, আরে চাচা, কখন এলেন? কেমন আছেন? শরীফ হক মুখে খুশির ঝলক নিয়ে বলল, এই তো মা, ভালো, এইমাত্র আসলাম। দরজা খোলা ছিল, তাই ভিতরে এসে বসলাম। তোমার তো আজকে ভার্সিটির প্রথম দিন, তাই ভাবলাম দেখা করে যাই। তুমি খুশি তো? নূর বলল, হ্যাঁ চাচা, আমি খুশি। এসব তো আপনার জন্যই পসিবল হয়েছে। আপনি না থাকলে হয়তো আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। আমাকে দোয়া করবেন চাচা, আমি যেন আপনার মান রাখতে পারি। শরীফ হক বলল, আমার জন্য কিছু হয়নি, সব হয়েছে তোমার মেধা আর পরিশ্রমের জন্য। তা না হলে কি, যেখানে অনেকে লাখ লাখ টাকা দিয়েও ভর্তি হতে পারে না, সেখানে তুমি তোমার মেধা জোরে টিকিয়ে গেছো। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। শরীফ হক তার পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে নূরের হাতে দিয়ে বলল, এই টাকাটা রাখো, নতুন জায়গায় যাচ্ছ, তোমার কাজে লাগবে। নূর ছলছল চোখে চেয়ে রইল। মনে মনে ভাবছে, যেখানে ওর নিজের বাবা ওকে দেখতে পারে না, আজকের এমন একটা দিনেও ওর পাশে নেই, সেখানে চাচা হয়েও আমার সব খেয়াল রাখে। রবির ডাকে নূরের ভাবনায় ছেদ পড়ল। রবি বলল, চলো আপু, আমি রেডি। নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ চল। রবি শরীফ হককে দেখে বলল, আরে চাচ্ছু, কেমন আছেন? শরীফ হক মুখে হাসির রেখা টেনে বলল, ভালো বাবা, তুমি কেমন আছো? আমি তো বিন্দাস। শরীফ হালকা হেসে বলল,
তোমার বাবা বাসায় নেই? রবি বলল। না, বাবা তো কাল রাতেই চলে গেছে। শরীফক কিছুটা হতাশ স্বরে বলল। ও মনে মনে ভাবছে, আজকের এমন একটা দিনেও ভাইয়া মেয়েটার সাথে নেই। নূর বলে উঠল। তাহলে আমরা যাই চাচা। শরীফক বলল। হ্যাঁ হ্যাঁ, চলো, আমিও বের হব। তোমার সাথে দেখা করতেই এসেছিলাম, এখন বাসা যাব। ওরা তিনজন একই সাথে বেরিয়ে গেল। রবির স্কুল বাসার কাছেই, হেঁটেই যাওয়া যায়। রবিকে স্কুলের গেটে দিয়ে নূর রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য দাঁড়িয়ে আছে নূর। রিকশায় গেলে অনেক টাকা লাগবে, তাই বাসেই যাবে। চাচার দেওয়া টাকাগুলো এখনই শেষ করতে চায় না নূর। টাকাগুলো রেখে দিয়ে ওর জরুরি কাজে লাগাবে। যদিও দরকার হলে চাচার কাছে চাওয়ার সাথে সাথেই দিয়ে দেবে। তারপরও বারবার টাকার কথা বলতে নিজেরই খারাপ লাগে। ভাবতে ভাবতেই বাস চলে এলো। নূর তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে। বাসে উঠে দেখে অনেক ভিড়। নূর আগে কখনো এভাবে একা চলাফেরা করেনি, তাই একটু ঘাবড়ে যায়। অনেক কষ্টে ঠেলে ঠুলে একটা সিট পেয়ে বসে পড়ে। বসে বসে নূর ভাবছে, না জানি নতুন জায়গা, নতুন মানুষ সব কেমন হবে। নূরের স্কুল আর কলেজ একসাথেই ছিল, তাই অন্য কোথাও যেতে হয়নি। এই প্রথম কোনো নতুন জায়গায় যাচ্ছে নূর। একটু নার্ভাস লাগছে। নূর হয়তো স্বপ্নেও ভাবেনি ওর সাথে আজকে কি হতে চলেছে, যা ওর জীবনের মোড়টাকেই পাল্টে দেবে। একগাদা উৎসাহ আর উত্তেজনা নিয়ে একটি মেয়ে তার পাশে থাকা মেয়েগুলোকে কথাটি বলল। সাথে সাথে এই মেয়েগুলো আরও 4 গুণ উত্তেজনা নিয়ে সামনে তাকালো কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখার জন্য, যেন এখনই না দেখলে ওদের চোখ অন্ধ হয়ে যাবে আর কখনো কিছু দেখতেই পাবে না। তারা শুধু ওই ব্যক্তিটিকে দেখছে বললে ভুল হবে, এক প্রকার চোখের তীর দিয়ে ছিদ্র করে ফেলছে। দেখতে দেখতে প্রথম মেয়েটি বুকের বাম পাশে 2 হাত চেপে ধরে বলল, হ্যাঁ ইয়ার, একটা মানুষ এতটা হট অ্যান্ড হ্যান্ডসাম কিভাবে হতে পারে? তার সুরের সাথে মিলিয়ে দ্বিতীয় মেয়েটি বলল, আই সোয়ার ইয়ার, যত দেখি মনে হয় আগের দিনের তুলনায় আজ বেশি হ্যান্ডসাম লাগে। তৃতীয় মেয়েটি বলল, একদম গ্রিক গডের মতো দেখতে, হাইটটাও সেই, পুরো 6 ফুট 1 ইঞ্চি। ইস, ফর্সা, 6 প্যাক, বডির উপর কালো হাতা কাটা টি শার্টে কি মারাত্মক লাগছে। লুক অ্যাট হিজ মাসলস, ওফ, একদম ঘায়াল করে দেয়। এতক্ষণে চতুর্থ মেয়েটি হাই হুতাশ করতে করতে বলল, আমার তো মমতা জানটির মতো গাইতে ইচ্ছে করছে, পোলা তো নয়, একখান আগুনের কোলা। এতক্ষণে পঞ্চম মেয়েটি বলে উঠল, ইস, একবার যদি ছুঁয়ে দিতে পারতাম। আফসোসের সুরে প্রথম মেয়েটি বলল। তার প্রতি উত্তরে দ্বিতীয় মেয়েটি বলল, এই, তোর না এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তারপর অন্য ছেলেকে ছুতে চাস? ছি ছি ছি, তবা তবা। বলেই হেসে দিল। তৃতীয় মেয়েটি বলল, আরে ওর তো শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, এরকম একটা ছেলের সাথে একবার রিলেশন করতে পারলে আমি তো আমার হাজবেন্ডকেই রেখে চলে যেতাম। পঞ্চম মেয়েটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এসব চিন্তা করে কোনো লাভ নেই। উনি যে গম্ভীর আর রাগী লোক, ওনার সাথে রিলেশন তো অনেক দূরের কথা। কোনো মেয়ে ভয়ে ওনার সামনে যাওয়ার সাহস পায় না। শুনেছি মেয়েদের থেকে উনি 10 হাত দূরে থাকেন, কোনো মেয়েকেই কাছে ঘেঁষতে দেয় না। চতুর্থ মেয়েটি হতাশ স্বরে বলল, ইয়ার, দেখিস না, আমরা প্রতিদিন এই পার্কে ওনার জন্য সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে থাকি, অথচ উনি আমাদের সামনে দিয়ে এমনভাবে চলে যায় যেন এই পার্কে থাকা নির্জীব বেঞ্চগুলো আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, যেন ওনার জন্য আমরা এক্সিস্টই করি না। অতপর আজও ওদের সবাইকে ইগনোর করে সবার সামনে দিয়ে ওই ব্যক্তিটি এমনভাবে চলে গেল যেন এখানে কখনো কেউ ছিলই না। এতক্ষণ এই মেয়েগুলো সকাল সকাল জগিং করার নামে পার্কে এসে যাকে দেখে নিজেদের লোলুপ আঁখি তৃষ্ণা মেটাচ্ছিল, সেই মহান ব্যক্তিটি হলো মিস্টার সাদমান শাহরিয়ার আদিত্য। বয়স 26, বাংলাদেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়ালিস্ট আরমান শাহরিয়ারের ছেলে।
বাবার পরে এখন সে নিজেই বিজনেসের ভার নিজের হাতে নিয়েছে। আদিত্যের যখন 12 বছর বয়স তখন ওর মা মারা যায়। পরিবার বলতে বাবা আর ছোট বোন আছে, নাম সানা। আদিত্য এইচএসসি পরীক্ষার পরে লন্ডন চলে যায়। ওইখানে যেয়ে বাকি এডুকেশন করে। ধীরে ধীরে পড়াশোনার পাশাপাশি লন্ডনে ওদের যে ব্রাঞ্চ আছে ওইখানকার বিজনেসেও দেখাশোনা করেন। আদিত্য বিজনেসে হাত দেওয়ার পর থেকে ওদের বিজনেস আরও সফলতা লাভ করে। পুরো ওয়ার্ল্ডে এখন ওদের ব্রাঞ্চ আছে। গত বছর আদিত্যর বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় আদিত্য দেশে চলে আসে। দেশে আসার পর সব বিজনেস এখন ওই দেখাশুনো করে। নিজের ফ্ল্যাটের সামনে এসে চাবি দিয়ে লক খুলে ভেতরে ঢুকলো আদিত্য। কিছুদিন হলো ফ্ল্যাটটি কিনেছে। এখানে সে একাই থাকে। সাভারে ওদের বিশাল বাড়ি আছে, সেখানে ওর বাবা, বোন আর চাচার পরিবার একসাথে থাকে। আদিত্য একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই ওর অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট কিনে এখানেই থাকে। ভিতরে ঢুকে চাবিটা টেবিলে রেখে সোফায় বসে শরীরটা এলিয়ে দেয়। হঠাৎই ফোনটা বেজে ওঠে। আদিত্য ফোন হাতে নিয়ে চেয়ে দেখে তাসিবের কল। আদিত্য ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বল। হোয়াট বলো। আর কেউ ফোন করলে অন্তত কেমন আছো, কি অবস্থা, বাড়ির সবাই কেমন আছে এসব জিজ্ঞেস করে। এটা একটা বেসিক ম্যানার্স। আর তুই সোজা বল। তুই কি আমাকে ম্যানাজ শেখানোর জন্য ফোন করেছিস? তুই জানিস না আমার এসব ন্যাকামো একদম পছন্দ না। কি বলার জন্য ফোন করেছিস সেটা বল। হ্যাঁ হ্যাঁ, তা পছন্দ হবে কেন, খালি জানিস ঝাড়ি দিতে। আমি দেখি তোর মতো মানুষের সাথে বন্ধুত্ব টিকিয়ে রেখেছি। তোর তো সকাল দুপুর নকল নামাজ পড়ে আল্লাহ কাছে শুকরিয়া জানানো উচিত, আমার মতো একটা বন্ধু পেয়েছি। হয়েছে তোর ড্রামা শেষ নাকি আর কিছু বলবি? হ্যাঁ বলবো। আজকে ক্যাম্পাসে আসিস, ইম্পর্টেন্ট লেকচার আছে। ওকে, আবির আসবে? হ্যাঁ আসবে। ওকে বাই। বাই। আদিত্য ফোন রেখে মনে মনে মুচকি হাসল। ও জানে তাসির ঠিকই বলেছে। আদিত্যর গম্ভীর স্বভাবের জন্য ওর সাথে তেমন কেউ মিশত না। মিশলেও সব বোর হয়ে যেত, না হয় ওর রাগের কাছে ভয় পেয়ে যেত, তাই ওর সাথে কেউ মিশত না। একমাত্র তাসির আর আবিরই ওকে সহ্য করার ক্ষমতা রাখে। সেই ছোটবেলা থেকে এই দুইজনই ওর বন্ধু, ভাই সবই। তাসির আদিত্যের বেস্ট ফ্রেন্ড আর আবির আদিত্যের কাজিন, ওর চাচার ছেলে। আদিত্য আর আবির সমবয়সী হওয়ায় ওদের মধ্যে ভাইয়ের চেয়ে বেশি বন্ধুত্বের সম্পর্ক। আদিত্যর সাথে ওরা দুইজন লন্ডনে গিয়েছিল একসাথে। আদিত্য চলে আসায় ওরাও চলে আসে। আদিত্য অবশ্য মানা করেছিল, কিন্তু ওরা শোনেনি। ওদের একটাই কথা, থাকলে একসাথেই থাকবো, গেলে একসাথেই যাব, ব্যাস কথা শেষ। সেই দিনে আদিত্য বুঝে গিয়েছিল ওরা দুইজন কত বড় পাগল ওর জন্য। আদিত্য উঠে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। আদিত্য নিজের কাজে নিজেই করতে বেশি পছন্দ করে, তাই কোনো বুয়া রাখেনি। নিজের জন্য রাস্তা রেডি করে শাওয়ার নিতে বেডরুমে যায়। আদিত্য শাওয়ার নিয়ে বের হয়ে দেখে ওর ফোন বাজছে। ফোনটা উঠিয়ে দেখে ওর বিয়ে নিশা কল করেছে। আদিত্য ফোনটা রিসিভ করে বলল, ইয়া টেল মি নিসা, কাম টু দ্য পয়েন্ট নিসা। আসলে স্যার আজকে আপনার আর গ্রুপের সাথে মিটিং ছিল, সেটাই মনে করানোর জন্য ফোন দিয়েছিলাম। আপনি কখন আসছেন স্যার, আর মিটিংটা কয়টায় রাখবো? আদিত্য কিছুটা বিরক্তি নিয়ে বলল, আমি কখন অফিসে আসবো না আসবো সে কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে দিতে হবে না। আর আপনাকে আমি আগেও বলেছি অফিসিয়াল ব্যাপারে যত কথা সব অফিসের ভিতরে বলবেন, অফিসের বাইরে না। তাই যখন তখন আমাকে ফোন করা আমার একদম পছন্দ না। তেমন কোনো দরকার হলে আমি নিজেই জানাবো। গেট দ্যাট? সরি স্যার। এনিওয়ে, ফোন যখন দিয়েই ফেলেছেন তাহলে শুনুন, আমার আজ অফিসে যেতে দেরি হবে। মিটিংটা 3টায় রাখুন। ওকে স্যার। নিশা কোনো রকমে ফোনটা রেখে লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। বাপরে, কি এমন জিজ্ঞেস করেছিল যে এতগুলো কথা শুনিয়ে দিল? বেচারি নিশা কত ট্রাই করে আদিত্যর অ্যাটেনশন পাওয়ার জন্য, কিন্তু সে তো কখনো পাত্তাই দেয় না। এইসব ভেবে নিশা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আদিত্য রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। আসলে আদিত্যরা লন্ডনে MBA করা অবস্থায় আদিত্যর বাবা হঠাৎই হার্ট অ্যাটাক করে। তার অবস্থা অনেক গুরুতর হয়ে গিয়েছিল, তাই ওদের কোর্স কমপ্লিট না করে বছরের মাঝখানেই চলে আসতে হয়।
দেশে আসার পর আদিত্যর বাবা কিছুটা সুস্থ হওয়ার পর আবারও যেতে চাইলে আদিত্যর বাবা মানা করেন, দেশেই থাকতে বলেন। আদিত্য মানা করতে পারে না। তারপর ওরা ঢাকায় একটা ভার্সিটিতে ভর্তি হয় কোর্স কমপ্লিট করতে। যেহেতু আদিত্যর বাবা ওই ভার্সিটির ট্রাস্টি, তাই বেশি সমস্যা হয় না। এখন ওদের ফাইনাল ইয়ার চলছে, আর 2 মাস পরেই ফাইনাল এক্সাম। যেহেতু অফিসে যেতে হয়, তাই আদিত্য রেগুলার যায় না। ইম্পর্টেন্ট কিছু হলে তবেই যায়। তাসির আর আবির ক্লাসের সব আপডেট ওকে দেয়। আদিত্য কার ড্রাইভ করছিল, এমন সময় ওর বাবার ফোন এলো। আদিত্য কানে নিয়ে বলল, হ্যাঁ বাবা বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এমনি তোর খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম। তা কেমন আছিস বাবা? অনেক দিন হলো তো, আর বাসায় আসিস না। সানাও তোকে মিস করছে। ঠিক আছে বাবা, রাতে আসার চেষ্টা করব। আমি তো এখন ভার্সিটিতে যাচ্ছি, বিকেলে আবার মিটিং আছে, তাই রাতে ছাড়া সময় হবে না। ঠিক আছে। আরমান সাহেব অপরাধীর স্বরে আবার বললেন, আমার জন্য তোর ওপর খুব প্রেশার পড়ে গেছে, তাই না? স্টাডি, বিজনেস সব একসাথে করতে হচ্ছে। কি বলছো বাবা? এমন কিছুই না। অযথা চিন্তা ভাবনা না করে ঠিকমতো খাওয়া দাওয়া করো আর ওষুধগুলো নিয়মিত নাও। তোমরা ভালো থাকলেও আমার সব ঠিক আছে। হুম। আচ্ছা রাখছি তাহলে। আচ্ছা। ফোনটা কেটে আরমান সাহেব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। খাটের পাশে ছোট টেবিলের ড্রয়ার থেকে স্ত্রী সামিহার ফটো ফ্রেমটা বের করলো। ছবির থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবির উপর দিয়ে হাত বুলিয়ে দিল। ছবির দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তুমি তো আমাদের একলা রেখে চলে গেলে স্বার্থপরের মতো। একবারও ভাবলে না তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো। জানো তোমার ছেলে মেয়েগুলো এখন কত বড় হয়ে গেছে। ওদের মুখের দিকে তাকিয়েই তো এখন বেঁচে আছি, না হলে কবেই চলে যেতাম তোমার কাছে। তোমাকে ছাড়া এতগুলো বছর কিভাবে কেটেছে তা শুধু আমিই জানি। তোমার চলে যাওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আদিত্যর উপর। সানা তো ছোট ছিল, তাই অতটা বুঝতে পারেনি। আদিত্য তোমার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেনি। ও তো তোমার সাথে বেশি ক্লোজ ছিল। আগে কত হাসি খুশি প্রাণ চঞ্চল ছিল। তুমি যাওয়ার পর থেকে চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথা বলতো না। ধীরে ধীরে গম্ভীর আর রাগী হয়ে উঠল। ওকে দেখলে আমার খুব খারাপ লাগে। দিনে দিনে কেমন রোবটের মতো হয়ে যাচ্ছে। এখন তো কেবল আল্লাহর কাছে একটাই চাওয়া, ওর জীবনে যেন এমন কেউ আসে যে আমার ছেলেটাকে আবার আগের মতো হাসি খুশি জীবনে ফিরিয়ে আনতে পারে। এতক্ষণ সানা দরজার পাশে দাঁড়িয়ে ওর বাবার কথা শুনছিল। সানা খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। ও দৌড়ে এসে খাটে ওর বাবার পাশে বসলো। তারপর ওর বাবার এক হাত জড়িয়ে ধরে বলল, তুমি চিন্তা করো না বাবা, আমরা ভাইয়ের জন্য লাল টুকটুকে একটা মিষ্টি বউ বিয়ে করিয়ে আনবো, তারপর সব ঠিক হয়ে যাবে। আরমান সাহেব একটু মুচকি হেসে বলল, সেই চেষ্টা কি কম করলাম? সে তো বিয়েতে রাজিই হয় না। আরে হবে হবে, সময় আসলে ঠিকই হবে। সানা ওর মায়ের ছবিটা হাতে নিয়ে বলল, আম্মু কত সুন্দর ছিল, ভাইয়াও আম্মুর মতো সুন্দর, শুধু আমিই সুন্দর না। আরমান সাহেব বলল, ধরবো কামে, কে বললো তোকে এসব কথা? শুধু কি ফর্সা হলেই মানুষ সুন্দর হয় নাকি? সৌন্দর্য মানুষের মন থেকে আসে। যার মন সুন্দর সেই আসল সুন্দর। সানা মুচকি হেসে বলল। হুম। নূর ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়াতেই ওর ফোন বেজে উঠল। ফোন বের করে দেখলো তানি কল করেছে। নূরের ঠোঁটে মুচকি হাসি চলে এলো। নূরের অতি সামান্য কিছু আপন লোকের মধ্যে এই ব্যক্তি একজন, যে ওকে অনেক ভালোবাসে, সুখে দুঃখে সব সময় ওর পাশে থাকে। নূর ফোন রিসিভ করে বলল, কোথায় তুই? আমি তো চলে এসেছি। নূর পিছনে ফিরে দেখে তানি দাঁড়িয়ে আছে। নূর এগিয়ে গেল ওর দিকে। তানি মুখে একরাশ হাসি নিয়ে জড়িয়ে ধরল নূরকে। নূর, নূর, জিন কসম, আই এম সো এক্সাইটেড। আমরা দুজনে একই ভার্সিটিতে চান্স পেয়েছি। আমার যে কি মজা লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। কথাগুলো বলে নূরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো তানি। নূর বলল, সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে যাবি? হ্যাঁ হ্যাঁ, চল যাই। তানি নূরের হাত ধরে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই
ওর চোখ পড়ে গেল নূরের গালে। তানি ভ্রু কুচকে সাথে সাথে দাঁড়িয়ে বলে, এই তোর গালে দাগ কিসে? তার মানে ওই মহিলা আবার তোর গায়ে হাত তুলেছে, তাই না? নূর মুখটা ছোট করে ফেলে। তানি রাগী কণ্ঠে বলে, উফ, ইচ্ছে করে ওই মহিলাটাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে আসি। বদমাস খচ্চর মহিলা কথাকার। নূর তানির হাত ধরে বলল, আরে বাদ দে না, আজকের দিনে মন খারাপ করিস না, চল ভেতরে যাই। তোর জন্য আমি কিছু করতে পারি না, না হলে জেন কসম দেখিয়ে দিতাম ওই মহিলাকে এই তানি কি চিজ। আচ্ছা দিস, এখন চল। চল। দুইজন ক্যাম্পাসের ভেতরে এসে অবাক হয়ে চেয়ে রইল। কত বড় আর সুন্দর ক্যাম্পাস। দুইজন ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎই ওরা দেখতে পেল মাঠের একপাশে অনেক লোক জড়ো হয়ে আছে। তানি উৎসুক হয়ে বলল, চল তো দেখি ওখানে কি হচ্ছে। নূর মাথা ঝাঁকিয়ে সায় দিল। ওরা একটু এগিয়ে যেতেই বুঝতে পারল আসল ব্যাপারটা। এখানে কিছু বদমাইশ সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করছে, তাও বাজেভাবে। এইসব দেখে নূর তো ভয়ে শেষ। আসলে ছোটবেলা থেকে ভয় ছাড়া আর কোনো অনুভূতি ওর হয়নি, তাই ও অনেক ভীতু স্বভাবের। তানি নূরের হাত চেপে ধরে বলল, ভয় পাস না, আমি আছি তো। চল আমরা এখান থেকে চলে যাই, না হলে আমাদের সাথেও এমন করবে। নূর কোনো রকমে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চল। দুইজন যেই উল্টো দিকে ঘুরে যেতে নেয়, তখনই পেছন থেকে কেউ আওয়াজ দেয়, হেই পুলটুসিটা, কোথায় যাচ্ছ? এদিকে আসো আমাদের কাছে। নূর তানির হাত শক্ত করে ধরে আছে। যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে চলেছে। কি হলো, কথা কানে যায় না? এদিকে আসতে বলছি। দুইজন কোনো রকমে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ওইখানে 5-6 জনের মতো একটা গ্রুপ আছে এবং চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরা সবগুলো বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে। নূরের তো ভয়ে অবস্থা কাহিল, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তানি বুঝতে পারছে ওদের কথা না শুনলে খুব খারাপ হবে, তাই সে নিচু স্বরে বলে উঠল, জি ভাইয়া বলুন, কিছু বলবেন? ওদের ভিতর একজন শয়তানি হেসে জিজ্ঞেস করলো, নাম কি? কোন ইয়ার? তানি, ফার্স্ট ইয়ার। আর তোমার নাম কি? ওর নাম নূর। তানি বলল। ওদের ভিতরে লিডার ছেলেটা বলল, ক্যাম্পাসে আসলে সিনিয়রদের সম্মান করতে হয়, জানো না? তানি বলল, জি জানি। তাহলে আমাদের দেখে সালাম না করে চলে যাচ্ছিলে কোন সাহসে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আর হবে না এরকম। লিডার ছেলেটা আবার বলে উঠল, সব কথা শুধু তুমিই বলে যাচ্ছ, ও কি কথা বলতে পারে না নাকি? বোবা। বলেই সবাই উচ্চস্বরে হাসা শুরু করলো। নূর কথা বলবে কি করে? ভয় ওর গলা শুকিয়ে গেছে। ও মাথা নিচু করে তানির আরও গা ঘেঁষে দাঁড়ালো। তানি ওর অবস্থা দেখে বলল, ভাইয়া ও আসলে একটু লাজুক স্বভাবের, সহজে কারোর সাথে কথা বলতে পারে না, তাই আর কি। লিডার ছেলেটা এবার ব্যঙ্গ করে বলল, লাজুকলতা? ও মাই গড, লাইক সিরিয়াসলি। এই শুনছিস তোরা? ইয়ার কাম আর লজ্জাবতী। হা হা করে সবাই উচ্চস্বরে হাসা শুরু করলো। নূরের চোখে পানি চলে এসেছে ভয়ে। তানির ভিতরে রাগ লাগলেও কিছু বলতে পারছে না, কারণ ও জানে এদের কিছু বললে আরও বেশি খারাপ হবে। সবাই কতক্ষণ হাসার পর লিডার ছেলেটা আবারও শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে তো লজ্জাবতীর লজ্জা ভাঙতেই হয়, কি বলিস সবাই? সাথে সাথে সবাই সায় দিয়ে বলল, হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছেন। এদের কথা শুনে নূর আর তানি আঁতকে ওঠে। লজ্জা ভাঙবে মানে কি বলছে এরা? তানি ভয় মিশ্রিত কণ্ঠে বলল, না না ভাইয়া, তার কোনো দরকার নেই, প্লিজ আমাদের যেতে দিন। তা তো হয় না। সিনিয়রদের দায়িত্ব জুনিয়রদের হেল্প করা, তাই তো আমাদের দায়িত্ব এখনো লজ্জা কিভাবে ভাঙানো যায়। কি করা যায়? লেট মি থিঙ্ক। গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গিতে কথাগুলো বলল। একটু পর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ইয়েস, পেয়ে গেছি আইডিয়া। তারপর হাত উঠিয়ে মেন গেটের দিকে ইশারা করে নূরের উদ্দেশ্যে বলল, ওই যে গেট দেখছো, ওই গেটের সামনে যে দাঁড়াও। তুমি দাঁড়ানোর পরে সর্বপ্রথম ওই গেট দিয়ে যে ঢুকবে
সে যেই হোক না কেন তাকে তোমার চুমু খেতে হবে। ডোন্ট ওয়ারি, গালি দিলেই চলবে। ওদের কথা শুনে নূরের এখন অজ্ঞান হওয়ার উপক্রম। কি বলছে এসব ওরা? ও কখনো এটা করতে পারবে না। আর তানি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদের কথায় ভয় পেয়ে গেছিল। ভেবেছিল ওরা না জানি কি করে। এটা তো তাও সহজ আছে। লিডার ছেলেটা বলল, যাও তাহলে শুরু করো। তানি নূরের দিকে তাকিয়ে ইশারা করলো যেতে। নূর অসহায় মুখ করে মাথা নাড়িয়ে বোঝালো সে পারবে না। তানি কিছু একটা ভেবে ওই ছেলেটাকে বলল, ভাইয়া ওর জায়গায় কাজটা আমি করে দিই। না না, যার কাজ তাকেই করতে হবে, তা নাহলে শাস্তি পেতে হবে। এখন ভেবে দেখো কোনটা করবে। তানি নূরের হাত ধরে ওইখান থেকে একটু সরে এসে আস্তে করে নূরকে বলল, দেখ নূর, সাহস করে কাজটা করে ফেল, না হলে এবার আমাদের ছাড়বে না। তুই তো দেখছিসই এরা কত ভয়ঙ্কর। এদের কথা না শুনলে আমাদের এখানে টিকে থাকতে দেবে না। শুধু একটা চুমুই তো, তাও গালে, এটা কোনো ব্যাপার না। নূর এবার খেদেই ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমি কিভাবে করবো এমন কাজ? যদি কোনো ছেলে হয় তখন? আমার অনেক ভয় করছে, আমার দ্বারা হবে না। আরে নেগেটিভ ভাবছিস কেন? মেয়েও তো হতে পারে। এখানে কি শুধু ছেলেরাই পড়ে নাকি? মেয়েরাও তো পড়ে। তুই পজিটিভ চিন্তা কর। দেখ তুই কত কষ্ট করেছিস এই পর্যন্ত আসার জন্য। তুই কি চাস ওদের ঝামেলার কারণে তোর এখানে পড়ালেখা ক্ষতি হোক? নূর মাথা নাড়িয়ে না বোঝালো। তানি নূরের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তাহলে যা, মনে সাহস নিয়ে কাজটা করে ফেল। নূর মাথা নাড়িয়ে সায় দিল। লিডার ছেলেরা তাড়া দিয়ে বলল, কি হলো, তোমাদের ডিসকাশন শেষ হলো? আমরা কি সারাদিন দাঁড়িয়ে থাকবো? তানি নূরকে নিয়ে ওদের সামনে যেয়ে বলল, এই তো ভাইয়া হয়ে গেছে, ও রেডি। তাহলে যাও কাজ শুরু করো, আর তুমি এখানেই থাকবে। তানিকে ইশারা করে বলল ও একাই যাবে। তানি নূরের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে যেতে বলল। নূর কাঁপা কাঁপা পা নিয়ে গেটের দিকে এগালো। বারবার পেছনে ফিরে তানির দিকে তাকাচ্ছে। ধীরে ধীরে গেটের কাছে এসে পৌঁছালো। এখন শুধু ক্যাচি গেটটা খোলা আছে। আপাতত গেটে কেউ নেই। ওরা সবাই আগের জায়গায় দাঁড়িয়ে সবটা দেখছে। ভয়ে হাত পা কাঁপছে নূরের। হার্টবিট জোরে জোরে চলছে। মনে মনে শুধু দোয়া করছে যেন কোনো মেয়েই হয়। কিছুক্ষণ পরে নূর দেখতে পেল একজন মধ্যবয়স্ক মহিলা গেটের দিক দিয়ে আসছে। নূর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বেঁচে গেছি। মহিলা মানুষ আছে, এখন আর বেশি খারাপ লাগবে না। তারপরও নূরের ভয় করছে, উনি যদি কোনো অধ্যাপিকা হন তখন? যাক, এখন আর এত ভেবে লাভ নেই, পরে মাপ চেয়ে নিলেই হবে। নূর গেটের মাঝামাঝি যেয়ে দাঁড়ালো যাতে মহিলাটি যেতে না পারে। চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিল। তারপর এক চোখে একটুখানি খুলে দেখল মহিলাটি কাছে চলে এসেছে। নূর আবার চোখ বন্ধ করে নিল। একটু পর ওর সামনে কারোর অস্তিত্ব টের পেল। নূর মনে করল মহিলাটি হয়তো ওর সামনে। নূর চোখ বন্ধ করা অবস্থাতে আর কিছু না ভেবে মুখটা একটু এগিয়ে চট করে চুমু দিয়ে দিল সামনে থাকা ব্যক্তির গালে। চুমু দিয়েই ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল নূর। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকালো। সামনে তাকাতেই নূরের চোখ দুটোর রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল, যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তীব্র মাত্রায় একটা শক খেল। ভয়ে বিস্ময়ে ঠোঁট দুটি আপনা আপনি ইয়া বড় হা হয়ে। সাথে সাথে নূর হাত দুটো একসাথে করে নিজের হা করা মুখের ওপরে চেপে ধরল। নূরের নিজের চোখের ওপরে বিশ্বাস হচ্ছে না। ও তো ওই মহিলাকে চুমু দিয়েছিল, তাহলে এই ছেলেটা কোথা থেকে আসলো? আদিত্য ভার্সিটির সামনে এসে গাড়ি পার্ক করে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎই ওর ফোনটা বেজে ওঠে। আদিত্য ফোন বের করে চেয়ে দেখে আবিরের কল। আদিত্য ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে গেটের দিকে এগিয়ে যায়। ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় ওর সামনে তেমন খেয়াল করে না। গেটের সামনে যেয়ে দেখে ওর সামনে একজন মহিলা। আদিত্য অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলায় ব্যস্ত। হঠাৎই সামনের মহিলাটাকে পেছনে থেকে কে যেন ডাক দেয়, আর মহিলাটি ওইখান থেকে চলে যায়। আর আদিত্য সামনে এগিয়ে যায়। আদিত্য এখনও অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। হঠাৎ ওর হাতে থাকা ফাইলটা নিচে পড়ে যায়। আদিত্য ফাইলটা তোলার জন্য মাথা একটু নিচে ঝুঁকাতেই
আচমকা ওর গালে কেউ চুমু দিয়ে দেয়। আচমকা এমন হওয়ায় আদিত্য থ হয়ে যায়। কয়েক সেকেন্ড ওভাবেই মাথা ঝুঁকে দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করে ওর সাথে আসলে কি হয়েছে। তারপর যখন বুঝতে পারে কেউ ওকে চুমু দিয়েছে, তখন মাথা নিচু অবস্থাতেই দেখলো সামনে একটা মেয়ে। মুখটা এখনো দেখেনি আদিত্য, শুধু জামা কাপড় দেখেই বুঝলো যে সামনে একটা মেয়ে। আর এটা বুঝতে পেরে আদিত্যর রাগ উঠে গেল। যেখানে কোনো মেয়ে ওর হাত ধরার সাহস পায় না, সেখানে এই মেয়ের এত সাহস যে সোজা চুমু দিয়ে দিল। ভাবতেই আদিত্যর চোয়াল শক্ত হয়ে এলো। এইসব গায়ে পড়া মেয়েদের ওর একদম পছন্দ না। এই মেয়েকে তো আজ সে চরম শিক্ষা দেবে। এসব ভেবেই আদিত্য প্রচণ্ড রাগ আর বিরক্তি ভরা মুখ নিয়ে ওপরের দিকে তাকালো মেয়েটিকে দেখার জন্য। কিন্তু যেই সামনে তাকালো, দেখলো মেয়েটি ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই যেন পৃথিবীটা থমকে গেল আদিত্যর। আশেপাশের সব কিছু ঘোলাটে হয়ে গেল, মস্তিষ্ক যেন শূন্য হয়ে গেল। মুখের ভাবভঙ্গি পাল্টে গেল। রাগ আর বিরক্তির জায়গায় চলে এলো একরাশ বিস্ময় আর মুগ্ধতা। বুকের বাম পাশে এই প্রথম কিছু একটার উপস্থিতি টের পেল, যেটা খুব তীব্র গতিতে শব্দ করছে, যেন এখনই বুক ফেটে বেরিয়ে আসবে। আদিত্য ভাবছে কারো ভীতু চেহারাও যে এত সুন্দর হতে পারে ওর জানা ছিল না। এত নিষ্পাপ কারো চেহারা কিভাবে হতে পারে? যেন সদ্য ফোটা কোনো ফুল। রাজ্যের যত মায়া যেন এই মুখটাতেই ঢেলে দিয়েছে। আদিত্যর যেন চোখের পলকই পড়ছে না, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, ভাষা হারিয়ে ফেলেছে সে। একটু পর ধীরে ধীরে মেয়েটা তার চোখ খুলে তাকালো, আর তাকাতেই যেন আদিত্য সর্বনাশা ডেকে আনলো। কাজল কালো ডাগর ডাগর ওই দুটি চোখ যখন বড় বড় হয়ে গেল, আদিত্য যেন ওই দুটি চোখের গভীরতায় তলিয়ে গেল, যেখানে থেকে বেরোবার কোনো কুলকিনারাই নেই। এইদিকে নূর তো ভয়ে এখন অজ্ঞান হওয়ার অবস্থা। ও একটা ছেলেকে চুমু দিয়েছে, ভাবতেই ওর হাত পা অবশ হয়ে আসছে। নূর আর কিছু না ভেবে ওইখান থেকে দৌড়ে চলে যায়। নূরের পিছে পিছে তানিও দৌড় দেয়। নূর চলে যেতেই আদিত্যর হুঁশ আসে। মাথাটা একটু ঝাঁকিয়ে নিজেকে ঠিক করে। সে ভাবছে কি হয়ে গিয়েছিল আমার? আমি কি না একটা মেয়ের দিকে এইভাবে তাকিয়েছিলাম? এক মিনিট, মেয়েটা তো আমাকে চুমু দিয়েছিল, আমি তো কিছু বলতেই পারলাম না। চুমুর কথা ভাবতেই আদিত্যর এক হাত আপনা আপনি ওর গালে চলে যায়, যেখানে নূর চুমু দিয়েছিল। এদিকে এতক্ষণ ভার্সিটির সবাই হাঁ করে এদের কাণ্ড দেখছিল। সবাই অবাকের চরম পর্যায়ে। আদিত্যকে শুধু ভার্সিটির মানুষ না, বাংলাদেশের প্রায় সবাই কম বেশি চেনে। এই প্রথম তারা আদিত্যের সাথে এমন কিছু হতে দেখেছে। আর মেয়েগুলো সব রাগে ফুঁসছে। যেখানে তারা কখনো আদিত্যর সাথে কথা বলার সুযোগ পায় না, সেখানে এই মেয়ে কিনা বাংলাদেশের ক্রাশ আইকনকে সোজা চুমু দিয়ে বসলো। যে গ্রুপ এতক্ষণ র্যাগিং করছিল তাদের এখন ভয়ে হালুয়া টাইট, কারণ আদিত্যর রাগ আর ক্ষমতা সম্পর্কে সবারই ধারণা। আদিত্য এসব র্যাগিং করা একদম পছন্দ করে না, যারাই করে তাদের অবস্থা খারাপ করে দেয়। তাই সবগুলা ওইখান থেকে পালানোর জন্য দৌড় দিতেই একটার উপর আর একটা হুমড়ি খেয়ে পড়ে। তারপর কোনো রকমে আবার উঠে যে যার মতো ভুয়ো দৌড় দেয়। নূর ক্লাসের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। বুকটা এখনো ভয়ে কাঁপছে ওর, যেন কাউকে এইমাত্র খুন করে এসেছে আর পুলিশ ওকে ধরতে আসবে। ওইখান থেকে দৌড়ে আসার পর নূর কোনো রকমে একজনের কাছ থেকে ক্লাসটা চিনে ক্লাসের ভেতরে এসে বসে পড়ে। এতক্ষণে তানিও চলে আসে, নূরের পাশে বসে হাঁপাতে থাকে। তারপর বলে, এই তুই কোথায় চলে গিয়েছিলি এত তাড়াতাড়ি? জেন কসম, খুঁজতে খুঁজতে আমার জান শেষ। নূর তানির দিকে করুণভাবে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এখন কি হবে তানি? দেখলি তো, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এখন ওই ছেলেটা রাগ করে যদি আমার সঙ্গে কিছু করে তখন? আরে ইয়ার রিল্যাক্স, কি এমন হবে? কিছুই হবে না। আরে তোর তো খুশি হওয়া উচিত। যেটা করার জন্য বাংলাদেশের প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে, সেই কাজটা তুই এত সহজেই করে ফেললি। বাংলাদেশের ক্রাশ আইকন দ্য সাদমান শাহরিয়ার আদিত্যকে চুমু খেয়ে বসলি। ইস, তোর জায়গা যদি আমি হতাম কি মজা যে হতো।
নূর তানির দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, এই কি বলছিস তুই এইসব? এমনিতে আমি টেনশনে মরছি, আর তুই আছিস তোর ফ্যান্টাসি নিয়ে। আমি কি ইচ্ছে করে ওনাকে চুমু দিচ্ছি নাকি? আমি তো ওই মহিলাটাকে দিচ্ছিলাম, জানি না ওই লোকটা কোত্থেকে চলে আসলো। ওকে ওকে, রিল্যাক্স, এত টেনশন নিস না। চুমুই তো দিয়েছিস, গুলি তো আর করিসনি যে তোকে একদম ফাঁসিতে ঝুলিয়ে দিবে। আমি ওনার সম্পর্কে যতটুকু জানি, উনি খুব রাগী, তবে মেয়েদের কখনো অসম্মান করেন না। নূরের ভয় যা একটু কমেছিল, রাগী কথাটা শুনে ভয়টা আবারও বেড়ে গেল। তানি বুঝতে পেরে নূরের কাঁধে হাত দিয়ে বলল, আরে আমি আছি তো, কিচ্ছু হবে না, তুই এখন একটু শান্ত হ। নূর মাথা নাড়িয়ে সায় দিল, তবে সে এখনো ভেতরে ভেতরে ভয়ে মরছে। এক খান চুম্মা দে, কারেন্ট লাগাইলি, দুই খান চুম্মা দে, ভোল্টেজ বাড়াইলি, তিন খান চুম্মা দে আমায়, হাই হুয়া টেম্পারেচার, হাই হাই চার গিয়া প্যার কাবু খা। আদিত্য তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকাতেই আবিরের গান গাওয়া বন্ধ হয়ে গেল। ওরা তিনজন এখন ক্যান্টিনে বসে আছে। আবির আর তাসির ক্যান্টিন থেকেই আদিত্য চুমু খাওয়া দেখেছে। তারপর আদিত্য ওদের কাছে এসে বসতেই আবির গান গাওয়া শুরু করে দেয়। আদিত্যর এইভাবে তাকানো দেখে আবির বলে উঠল, কি ভাই, এমন তাকায় আছোস কেন? মাসুম বাচ্চাটারে মারার ইচ্ছা আছে নাকি? আমরা তোর সেই ল্যাংটা কালের ভাই বন্ধু। তোর এই ২৬ বছরের জীবনে এই প্রথম কোনো মেয়ে তোকে চুমু খেলো। এখন আমরা এটা নিয়ে কি একটু মজাও নিতে পারবো না ভাই? দিস ইজ নট ফেয়ার। আদিত্য ভ্রুকুচকে বলল, হয়েছে তো, ড্রামা শেষ। আর তোর ভাষা এত অধপতন হয়েছে কবে থেকে? হোয়াট ইজ ল্যাংটা? আবির বাঁকা এসে বলল, ড্রামা তো তুই দেখালি ভাই, একদম সুপার ডুপার হিট। ওয়াহ क्या ड्रामा, কি সিন লাজবাব। আগে জানলে মোবাইলে ভিডিও করে নিতাম, নেটে ছাড়লে সব রেকর্ড ভেঙে ফেলতো। কি বলিস তাসির? তাসির এতক্ষণ আদিত্যর মনের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। ও ভালো করেই জানে আদিত্য এইসব ব্যাপারে খুব রাগ করে থাকে, তবে আজকে ওর ভাবভঙ্গি অন্যরকম লাগছে তাসিরের কাছে। তখন মেয়েটাকে কিছু না বলে ওইভাবে তাকিয়ে থাকাটা ওর চোখ এড়ায়নি। তবে কি আদিত্য প্রেমে পড়ে গেল? আবিরেরটাকে ভাবনা থেকে বেরিয়ে আসে তাসির। তারপর আদিত্যর উদ্দেশ্যে বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে আবির, আমরা তোকে ছোটোবেলা থেকে দেখে আসছি। মাসির যেমন গুড়ের ওপর ভিনভিন করে, মেয়েরাও তোর কাছে সবসময় ভিনভিন করে, একটু কথা বলার জন্য, ফ্রেন্ডশিপ করার জন্য এবং বয়ফ্রেন্ড বানানোর জন্য, এমনকি তোর বেড পার্টনার হওয়ার জন্যও রেডি থাকে। অথচ তুই কোনো মেয়েকে তোর আশেপাশে ঘেঁষতে দিস না। তো তোর তোর এত বছরে বাঁচিয়ে রাখা ইজ্জতের উপর এভাবে কেউ হাত মেরে গেল, আর এটা নিয়ে আমরা কথা বলবো না তা কি হয়? আবিরও হাসতে হাসতে বলে উঠল, তাসির ঠিকই বলেছে, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তোর উপর। আদিত্য এক ভ্রু উঠিয়ে বলল, মানে? আবির বলল, মানে তুই আবার জ্ঞানা তো? না মানে আমরা তো লন্ডনে ছিলাম, ওখানে তো আবার এগুলো চলে। আদিত্য উচ্চস্বরে বলে উঠল, হোয়াট আর ইউ ম্যাড? কি বলছিস এসব? নিজের পুরুষত্ব দেখানোর মানে এই নয় যে সবসময় মেয়েদের সাথে ইন্টিমেট হতে হবে। আবির আর তাসির উচ্চস্বরে হেসে উঠল। রিল্যাক্স ইয়ার, ইউ আর জাস্ট কিডিং। এদের কথাবার্তায় আদিত্যর প্রচুর বিরক্ত লাগছে। ভাবছে এইসব ওই মেয়েটার জন্য হয়েছে, ওই মেয়েটাকে তো শিক্ষা দিতেই হবে। আদিত্য তাসিরকে ডেকে বলল, মেয়েটা কোন ইয়ারে? দেখেই তো ফার্স্ট ইয়ারের মনে হলো, আগে কখনো দেখিনি। চল। কোথায়? ফার্স্ট ইয়ারের ক্লাসে। তাসির আর আবির দুইজনেই অবাক হয়ে তাকালো আদিত্যের দিকে। আবির বাঁকা এসে বলল, কেন ভাই, আরও চুমু খেতে মন চাইছে? এবার কিন্তু বেশি করে ফেলছিস। মেয়েটার আগে তোদের দুজনকেই মনে হয় সাহায্য করতে হবে। আবির একটু ভয় পেয়ে মেকি এসে বলল, না না ভাই, তার কোনো দরকার নেই। আমার কি জানের বই নেই? এখনও বিয়ে শাদী করলাম না, বাচ্চা কাচ্চার বাপ হলাম না। আমার ভাই বাসর করার আগে মরার ইচ্ছা নাই। তার চেয়ে বরং চল ওই মেয়েটাকে চেষ্টা করে আসি। এত বড় সাহস আমার মাসুম ইনোসেন্ট বাইকে এভাবে দিন দুপুরে চুমু খায়? হ্যাঁ। আদিত্য বিরক্ত হয়ে আবিরের মাথায় একটা চাটি মেরে দিল। তারপর ওরা তিনজনে বেরিয়ে গেল নূরের ক্লাসের উদ্দেশ্যে।
নূরের ক্লাসের সবাই নূরের দিকে কেমন করে তাকিয়ে আছে, যেন নূর কোনো অপরাধী। আর মেয়েগুলো তো পারলে খেয়ে ফেলে এমন অবস্থা। নূরের কাছে খুব খারাপ লাগছে সবার এইভাবে তাকানোয়। আজ ওর সাথে সব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কি ভেবেছিল আর কি হচ্ছে ভেবেই ওর কান্না পাচ্ছে। নূরের ভাবনার মাঝেই হঠাৎই দেখলো ক্লাসের সবাই দাঁড়িয়ে পড়েছে। নূর ভাবলো হয়তো প্রফেসর এসেছে, তাই ওরা দুজনও দাঁড়িয়ে গেল। নূর সামনে তাকাতেই ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিল। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে চলেছে। এখন কি হবে? কি করবে এরা আমার সাথে? যদি লেখাপড়া বন্ধ করে দেয় তাহলে আমি কি করব? এইসব ভেবে নূরের হাত পা অবশ হয়ে আসছে। তানির হাত শক্ত করে ধরে ওর পেছনে মুখ লুকালো। ওরা দুইজন বসে পড়ল নিচে, যাতে ওদের দেখা না যায়। আদিত্যরা এইদিক ওইদিক তাকিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলো। ক্লাসের সব মেয়েরা তো পাগল হওয়ার উপক্রম, হাঁ করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। ওদের বিশ্বাসই হচ্ছে না যে আদিত্য স্বয়ং ওদের সামনে। আদিত্যর চোখ দুটো শুধু ওই মেয়েটাকেই খুঁজছে। আদিত্য দুই সারির মাঝ দিয়ে হেঁটে পেছনের দিকে যাচ্ছে খুঁজতে খুঁজতে। একদম পেছনে যেতেই দেখতে পায় মেয়েটাকে। আরেকটি মেয়ের পেছনে মাথা লুকিয়ে আছে। আদিত্য বাঁকা এসে মাথা দোলায়, তারপর সবাইকে ইশারা করে বেরিয়ে যাওয়ার জন্য। বেচারি মেয়েগুলো মুখটা বাংলার পাঁচের মতো করে এক এক করে বেরিয়ে যায়। একসময় পুরো ক্লাস খালি হয়ে যায়। নূর এখনও তানির পিছনে লুকিয়ে আছে। ক্লাসে যে কেউ নেই ও এখনও জানেই না। আদিত্য তানিকেও চোখের ইশারা করলো চলে যাওয়ার জন্য। তানি কি করবে বুঝতে পারছে না। নূরকে এইভাবে একা রেখে যেতে পারবে না, আবার না গেলেও সমস্যা। আদিত্য যে এখানে নূরের সাথে কথা বলতে এসেছে তাও ভালোই বুঝতে পারছে। আদিত্য গলা খাকারি দিয়ে তানিকে বলল, কি হলো, তোমাকে যেতে বললাম না? দাঁড়িয়ে আছো কেন? আদিত্যর কথা শুনে নূর বুঝে গেল যে আদিত্যর সামনেই দাঁড়িয়ে আছে। নূরের ভয়ে দম বন্ধ হয়ে আসছে। তানির হাতটা আরো শক্ত করে ধরে ওইভাবেই তানির পিছনে লুকিয়ে রইল। সামনে তাকানোর সাহস নেই ওর। তানি একটু সাহস নিয়ে বলল, ভাইয়া আপনি প্লিজ রাগ করবেন না, আসলে ওর কোনো দোষ নেই। কিছু সিনিয়র ভাইয়ারা ওকে এই কাজটা করতে বলেছিল তাই। আদিত্য হাত উঠিয়ে তানির কথা শেষ হওয়ার আগেই ওকে থামিয়ে দিয়ে বলল, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? বেশি কথা বলা আমি পছন্দ করি না। তোমাকে যেতে বলেছি, তুমি যাও। ডোন্ট ওয়ারি, আমি বাঘ ভালুক না যে তোমার বান্ধবীকে খেয়ে ফেলবো। আমি শুধু কথা বলবো, তুমি বাইরে ওয়েট করো। আদিত্যর গম্ভীর কণ্ঠে এমন কথা শুনে তানি আর কিছু বলার সাহস পায় না। তানি নূরের কানে আস্তে করে বলে, দেখ নূর, উনি শুধু কথা বলবে, তুই ভয় পাস না, আমি বাইরেই দাঁড়িয়ে আছি, কেমন? নূর তানির পিছে মাথা ঝাঁকিয়ে না বোঝালো, মানে সে একা থাকবে না এখানে। তানি পড়ল মহা মুসিবতে, কি করবে বুঝতে পারছে না। আদিত্যর ব্যাপারে ও যতটুকু জানে তাতে ওর মনে হয় না নূরের সাথে কোনো খারাপ কিছু করবে, কিন্তু এটা নূরকে কিভাবে বোঝাবে? তানি আর কোনো উপায় না পেয়ে জোর করেই নূরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নূর করুণ চোখে তানির দিকে তাকিয়ে থাকে। তানির খুব খারাপ লাগে। তানি নূরের হাত ধরে বলে, চিন্তা করিস না, আমি দরজার কাছেই আছি। তারপর এক প্রকার জোর করে নূরকে রেখে চলে আসে। নূরও তানির পিছে পিছে চলে যেতে নেয়। তখন আদিত্য ওর সামনে এসে দাঁড়ায়। নূর বুঝে যায় এখান থেকে ও বের হতে পারবে না, তাই মাথা নিচু করা অবস্থাতেই লম্বা একটা শ্বাস নিয়ে কোনো রকমে নিজেকে ঠিক করে ওইখানেই দাঁড়িয়ে থাকে। নূর ভাবে কপালে যা আছে তাই হবে, আর কিছু করার নেই। পুরো ক্লাসরুমে এখন পিনপতন নীরবতা। আবির আর তাসিরও বাইরে চলে গেছে। আদিত্য হেঁটে এসে একদম সামনের বেঞ্চের কাছে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে নূরের উদ্দেশ্যে বলল, এখানে এসে বসো। নূর এতক্ষণও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ভয়ে হাত পা কাঁপছে ওর, টেনশনে কপাল বেয়ে ঘাম ঝরছে। আদিত্যর ডাকে নূর কেঁপে ওঠে। কোনো রকমে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে সামনের সিটে বসে। এতটুকু সময়ের ভেতরে একবারও মাথা ওপরে তোলেনি। আদিত্য একটা চেয়ার টেনে নিয়ে নূরের সামনে ওর মুখোমুখি হয়ে বসে। নূরের এমন ভীতু অবস্থা দেখে আদিত্য মনে মনে খুব হাসি পাচ্ছে।
কিন্তু চেহারায় সেটা দেখাচ্ছে না। নূর মাথা নিচু করে বসে হাত কচলাচ্ছে আর মনে মনে দোয়া দুরুদ পড়ছে। আদিত্য এক ধ্যানে নূরের দিকে চেয়ে আছে। ও ভাবছে ও তো এখানে মেয়েটার উপরে রাগ দেখাতে এসেছিল, তাহলে ওর রাগ আসছে না কেন? আদিত্যর এখন নূরের ভীতু মুখটা খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু নূর মাথা নিচু করে বসে থাকায় ও দেখতে পাচ্ছে না। আদিত্য নূরকে বলল, মাথা উপরে তোলো, লুক এট মি। নূর তবুও মাথা নিচু করেই বসে আছে। ও সাহস পাচ্ছে না আদিত্যর দিকে তাকানোর। আদিত্য আবার একটু ধমকের সুরে বলল, আই সেড লুক এট মি। আদিত্যর ধমকে নূর কেঁপে ওঠে। এক ঝটকায় মাথা ওপরে তুলে সামনে তাকালো। আদিত্য যেন আবারও হারিয়ে গেল নূরের মোহে। এক ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল ওর পুরো শরীর জুড়ে। আদিত্য এবার নূরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। পরনে একটা সাধারণ সুতির 3 পিস, ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেওয়া। ইস, ভয়ে মেয়েটার চেহারা পুরো লাল হয়ে গেছে। ফর্সা মুখটাতে ঘেমে কপালের চুলগুলো লেপ্টে আছে, সাথে চোখের পাপড়িগুলো ভিজে আছে। ঠোঁট দুটো শুকিয়ে গেছে। ঠোঁটের দিকে তাকাতে আদিত্যর মনে পড়ল ওই ঠোঁট দিয়েই তো ওকে চুমু দিয়েছিল। ভাবতেই কেমন একটা শিহরণ বয়ে গেল আদিত্যর ভেতরে। অতি সাধারণের ভেতরেও যেন মেয়েটা অসাধারণ। হঠাৎই খেয়াল করলো মেয়েটার গালে কেমন যেন লাল দাগ হয়ে আছে, মনে হচ্ছে কেউ চড় মেরেছে। ভাবতেই আদিত্যর বুকের ভেতরে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করে। আদিত্যর এমন চাহনির সামনে নূর আর টিকতে পারে না, আবারও চোখ নামিয়ে মাথা নিচু করে ফেলে। আদিত্যর যেন দেখা শেষই হচ্ছে না। ওপরে ওপরে যতই কঠোর হওয়ার চেষ্টা করছে, ভেতরে ভেতরে ততই যেন ভ্যানিলা আইসক্রিমের মতন গলে যাচ্ছে। নিজের ওপর নিজেরই চরম বিরক্ত হচ্ছে আদিত্য। আদিত্য মনে মনে নিজের মনকে নিজেই ঝাড়ি দিয়ে বলল, কাম অন আদিত্য, বি ম্যান। এভাবে একটা মেয়ের দিকে হ্যাংলার মতো তাকিয়ে থাকা তোর পার্সোনালিটিকে শোভা দেয় না। তারপর মাথাটা ঝাঁকিয়ে একটু নড়ে চড়ে বসে আদিত্য। তানি দরজার পাশে দাঁড়িয়ে টেনশনে নখ কামড়াচ্ছে। নূরের জন্য ওর অনেক টেনশন হচ্ছে। না জানি মেয়েটা কত ভয়ে আছে। তানির থেকে সামান্য দূরে আবির আর তাসিরও দাঁড়িয়ে আছে। আবির অনেকক্ষণ ধরে তানির দিকে তাকিয়ে আছে, ভাবছে মেয়েটা সত্যি কিউট, ট্রাই করাই যায়। আবির এগিয়ে গেল তানির কাছে। আবির তানিকে বলল, হ্যাঁ, আই এম আবির, আদিত্যর কাজিন। তুমি? তানি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আমি তানজুমা তানি, নূরের বান্ধবী। আই মিন, ভেতরে যে মেয়েটা আছে। ওকে, তা তুমি সকালে খাওয়া দাওয়া করে আসোনি? এভাবে নখ খাচ্ছ কেন? তানি একটু ইতস্তত হয়ে বলল, আসলে ভাইয়া, আমার বান্ধবীর জন্য একটু টেনশন আছে তো, তাই। ভাইয়া ডাক শুনে আবিরের মুখটা চুপসে গেল। সে তানিকে বলল, তুমি জানো না হ্যান্ডসাম ছেলেদের কখনো বাইয়া বলতে নেই? এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তানি হালকা হেসে বলল, তাই নাকি? আবিরও হালকা হেসে বলল, অবশ্যই। আর তুমি টেনশন করো না, আদিত্য রাগী হলেও মেয়েদের সাথে কখনো খারাপ ব্যবহার বা অসম্মান করে না। তানি চোখে মুখে খুশির ঝলক নিয়ে বলল, সত্যি? আপনি সত্যি বলছেন? জেন কসম? আবির ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, জেন? হু ইজ জেন? তানি অবাক দৃষ্টিতে তাকিয়ে দুই গালে হাত রেখে বলল, কি? আপনি জেনকে চেনেন না? দ্য গ্রেট জেন ইমামকে চিনেন না? তানির এমন এক্সপ্রেশনে আবির ভ্যাবাচাকা খেয়ে গেল। মনে হচ্ছে এমন একটা প্রশ্ন করার জন্য ওর এখনই ছাদ থেকে পড়ে মরে যাওয়া উচিত। আবির জোরপূর্বক একটা হাসি দিয়ে তানির সামনে নিজের তর্জনী আঙ্গুলের ওপর বৃদ্ধা আঙ্গুল চেপে বলল, 1 মিনিট, আমি এখন আসছি। আবির তাসিরের কাছে এসে বলল, এই শোনো না, তুই কি জেনকে চিনিস? তাসির ভ্রুকুচকে বলল, কে জেন? আমি কোনো জেন ফ্রেন্ডকে চিনি না। আরে আমিও তো চিনি না, তবে তানিপ কোথায় মনে হচ্ছে অনেক বড় কোনো ব্যক্তিত্ব। কে তানি? আবির চোখের ইশারায় দেখালো। আরে ওই যে এখানে দাঁড়িয়ে আছে যে কিউট মেয়েটা, আদিত্যকে যে মেয়েটা চুমু দিয়েছে তার বান্ধবী। মেয়েটাকে আমার ভালো লাগছে দোস্ত। কথা বলতে গেছিলাম, বাট এই জেনকে না চেনার জন্য সব গেড়ে গেল। তাসির বিরক্তির স্বরে বলল, তুই আবার শুরু করেছিস? দেখ, এটা লন্ডন না বাংলাদেশ।
এখানকার মেয়েরা অনেক ইমোশনাল হয়, তোর মতো এসব টাইম পাস করে না। প্রেম করতে গেলে বিয়ে না করা পর্যন্ত ছাড়বে না। আবির বলল, আরে তুই বল বলছিস আমাকে, আমি এসব বুঝি। আমার সত্যি মন থেকে ভালো লেগেছে মেয়েটাকে। এখন বল, এই জেনকে কীভাবে চিনবো? আরে গুগল কবে কাজে লাগবে, গুগলকে সার্চ দে। হ্যাঁ তাই তো, এই কথাটা আমার মাথায় কেন এলো না? এখন দেখছি, দাঁড়া। অতঃপর আবির গুগলে সার্চ দিল, আর সার্চ দিয়ে যা দেখলো তাতে ওদের দুইজনেরই মাথা পুরো ঘুরে যাওয়ার উপক্রম। ওরা একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাই করছে। তারপর হঠাৎই দুইজন একসাথে উচ্চস্বরে হাসা শুরু করে দিল। হাসতে হাসতে তাসির বলল, সিরিয়াসলি ইয়ার, হে তোর মহান ব্যক্তি, একজন টিভি অ্যাক্টর। আরে আমার কি দোষ? যেভাবে ওই বললো আমি ভাবলাম হয়তো কোনো বড় আকারের কেউ হবে। ভালো হয়েছে, তোদের দুজনে ভালোই মিলেছে, একদম রবনে বানাদি জোড়ি, দুজনেই 1 নম্বরের ফিল্মি ড্রামাবাজ। আবির মনে মনে হাসে। মেয়েটা আসলেই খুব ফিল্মি, ওকে ফিল্মি কায়দায় ইমপ্রেস করতে হবে। আবির আবার তানির কাছে যেয়ে বলল, এই যে ম্যাডাম, আপনার জেন সম্পর্কে জানতে পেরেছি, সত্যি উনি মহান লোক। সেটা তো আমি জানি, নতুন কিছু থাকলে বলুন। আবির তানির মুখের সামনে একটু ঝুঁকে বাঁকা হেসে বলল, ওসে হাম ভি কিসি জেন সে কম হ্যাঁ কে? তানি লজ্জা পেয়ে গেল আবিরের কথায়। লাজুক হেসে আর চোখে আবিরকে দেখতে লাগলো। ছেলেটা আসলেই হ্যান্ডসাম। আদিত্য কলা খাকারি দিয়ে নূরকে জিজ্ঞেস করলো। নাম কি? নূর কাপা কাপা গলায় বলল, নূর। পুরো নাম? মেহরুমা নূর। এই প্রথম নূরের কণ্ঠ শুনল আদিত্য। ওর কানে যেন বিনা সুরের মতো বাজছে এই কণ্ঠ। কি মধুর কণ্ঠ! আদিত্য আবারও হারিয়ে যাচ্ছে। ও ভেবে পাচ্ছে না কি আছে এই মেয়েটার মাঝে, যা ওর মতো শক্ত মনের মানুষকেও এলোমেলো করে দিচ্ছে। আদিত্য আবার নিজেকে সামলিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তো ভার্সিটিতে কি এসব করতে আসো? তুমি জানো আজ পর্যন্ত কোনো মেয়ে আমার হাত ধরারও সাহস পায়নি, আর তুমি কি না? আমি যদি এখন তোমার ফ্যামিলির কাছে ফোন করে বলি যে তুমি ভার্সিটি এসে এসব করে বেড়াচ্ছ, তখন কেমন হবে? নূর আতকে উঠল। ভয়ে হাত পা অসাড় হয়ে এলো। সত্যি যদি এসব কথা ওর বাসায় বলে তাহলে তো ওর পড়ালেখাই বন্ধ হয়ে যাবে, ওর জীবন আরও দুর্বিষহ হয়ে যাবে। নূর আর সহ্য করতে পারে না, এবারও কেঁদেই ফেলে। চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। কাঁদতে কাঁদতে নূর বলে, সরি, আমি ইচ্ছে করে করিনি, ওরা আমাকে করতে বলেছিল। কান্নার কারণে নূর ঠিক মতো কথাও বলতে পারছে না। নূরের কান্না দেখে আদিত্য চমকে তাকায় ওর দিকে। নূরের কান্না কেন যেন ওর সহ্য হচ্ছে না। বুকের ভেতরে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করছে। এতক্ষণ নূরের ভীতু চেহারা ভালো লাগলেও কান্নারত এই চেহারা একদমই ভালো লাগে না আদিত্যের। নূরের চোখের বৃষ্টি যেন আদিত্যর বুকে রক্তক্ষরণ করছে। ও তো শুধু নূরকে ভয় দেখাতে চেয়েছিল। মেয়েটা যে কেঁদে ফেলবে বুঝতে পারেনি আদিত্য। আদিত্য বলল, ওকে ওকে, কান্না থামাও আগে, তারপর কথা বলো। নূর কেঁদেই চলেছে। কি হলো, কান্না থামাও। নূর তাও থামছে না। আদিত্যর এবার রাগ উঠে যায়। এক হাত বেঞ্চের ওপরে বাড়ি দিয়ে ধমকের সুরে বলল, আই সেড স্টপ ক্রাইং। আদিত্যর ধমকে নূরের অন্তরাত্মা কেঁপে ওঠে। সাথে সাথে নূর কান্না বন্ধ করে দেয়, 2 হাত মুখে চেপে ধরে কান্না আটকে রাখার জন্য। আদিত্য চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। কিছুক্ষণ পর নূর নিজেকে কোনো রকমে ঠিক করে বলে, আই এম সরি, আমি ইচ্ছে করে করিনি। ওই সিনিয়র ভাইগুলো আমাকে করতে বলেছিল, না হলে ওরা আমাদের দুজনের সঙ্গে খারাপ ব্যবহার করতো, তাই আমি ওটা করতে বাধ্য হয়েছি।